আমরা তো রোজই টাকা পয়সা লেনদেন করি তাই না? কিন্তু এর পেছনে যে একটা অদৃশ্য মুদ্রা পুরো বিশ্বের অর্থনীতিকে চালাচ্ছে সেটা কি আমরা ভেবে দেখেছি? হ্যাঁ, আমি আমেরিকান ডলারের কথাই বলছি। কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটা দেশের মুদ্রা সারা দুনিয়ার জন্য এতটা জরুরি হয়ে উঠল? চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। ভাবুন তো কিভাবে একটা দেশের মুদ্রা গোটা বিশ্বের ফিনান্সিয়াল অপারেটিং সিস্টেম হয়ে গেল। এর উত্তর কিন্তু একটা মাত্র কারণে লুকিয়ে নেই, বরং এর পেছনে রয়েছে কয়েকটি খুব শক্তিশালী স্তম্ভ। আর এই স্তম্ভগুলি ডলারকে দিয়েছে তার আজকের এই নিরাপদ ক্ষমতা। ডলারের ক্ষমতার প্রথম স্তম্ভটা হলো এটা বিশ্বের জন্য একটা ডিফল্ট পিগি ব্যাংকের মতো। মানে যখনই কোনো দেশ তাদের সম্পদ সবচেয়ে নিরাপদে জমিয়ে রাখতে চায় তখন তারা সবার আগে ডলারের কথাই ভাবে। এখন একটা মজার ব্যাপার হলো দেশগুলো কিন্তু বস্তা বস্তা ডলার কিনে নিজেদের ভল্টে জমিয়ে রাখে না। তারা আসলে মার্কিন সরকারের ঋণপত্র কেনে, যেটাকে বলা হয় ইউএস ট্রেজারি। কেন? কারণ এগুলোকেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে নিরাপদ সম্পদ বলে মনে করা হয়। এটা অনেকটা সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর জন্য একটা আল্টিমেট সেফ ডিপোজিট বক্সের মতো। তাহলে সেন্ট্রাল ব্যাংকগুলো কেন এই ট্রেজারি কেনাবেচা করে? এর পেছনে কিন্তু দারুণ কিছু কৌশল কাজ করে। যেমন ধরুন, যখন তারা প্রচুর ট্রেজারি কেনে তখন বাজারে তাদের নিজেদের মুদ্রার যোগান বেড়ে যায় আর তাতে মুদ্রার মান কমে। ফলে তাদের দেশের জিনিস বিদেশে সস্তা হয়ে যায় আর রপ্তানিও বাড়ে। আবার যখন তারা ট্রেজারি বিক্রি করে তখন নিজেদের মুদ্রার মান বেড়ে যায়। এছাড়াও আমেরিকার ঋণ খেলাপি হওয়ার সামান্যতম ঝুঁকি বা নিষেধাজ্ঞার ভয় থেকেও তারা এই কেনাবেচার কৌশল কাজে লাগায়। আচ্ছা, টাকা জমানো তো গেল, কিন্তু সেই টাকা বিশ্বজুড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো তো আরেকটা বড় ব্যাপার, তাই না? এখানেই আসছে ডলারের ক্ষমতার দ্বিতীয় স্তম্ভ, গ্লোবাল ফিনান্সিয়াল প্লাম্বিং, বা বলা যায় বৈশ্বিক আর্থিক পাইপলাইন। এই পুরো সিস্টেমটার মূল খেলোয়াড়ের নাম হল সুইফট। এটা আসলে একটা বিশাল মেসেজিং নেটওয়ার্ক। ব্যাংকগুলো টাকা পাঠানোর নিরাপদ নির্দেশনা আদান প্রদান করতে এটা ব্যবহার করে। কিন্তু আসল ব্যাপারটা হলো সুইফট কিন্তু নিজে টাকা এপার ওপার করে না, এটা শুধু টাকা সরানোর তথ্য বা মেসেজ চালাচালি করে। ভাবছেন এটা কিভাবে কাজ করে? প্রক্রিয়াটা আসলে খুবই সহজ, মাত্র ৩টে ধাপে হয়। প্রথমে একজন গ্রাহক তার ব্যাংককে বিদেশে টাকা পাঠাতে বলেন। এরপর তার ব্যাংক প্রাপকের ব্যাংকে একটা নিরাপদ সুইফট মেসেজ পাঠিয়ে দেয় যেখানে সব ডিটেলস থাকে। আর সবশেষে প্রাপকের ব্যাংক সেই মেসেজটা পেয়েই গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয়। ব্যাস, অতটাই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। এই নেটওয়ার্কটা যে কত বড় তা এই সংখ্যাটা দেখলেই মাথা ঘুরে যাবে। বিশ্বজুড়ে ১১,০০০-এরও বেশি ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান এই সুইফট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বলা যায় এটা ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য প্রায় অচল হয়ে পড়বে। আর এখানেই এর আসল ক্ষমতা লুকিয়ে আছে। যেহেতু সুইফটের হেডকোয়ার্টার বেলজিয়ামে, তাই তাকে ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন মেনে চলতে হয়। আর এটাই একে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর জন্য একটা সাংঘাতিক হাতিয়ার করে তুলেছে। এটার মাধ্যমেই রাশিয়া বা ইরানের মতো দেশের ব্যাংকগুলোকে রাতারাতি বিশ্ব অর্থনীতি থেকে এক ঘরে করে দেওয়া সম্ভব হয়েছে। ডলারের ক্ষমতার শেষ এবং সম্ভবত সবচেয়ে প্রভাবশালী স্তম্ভটা হল আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ ফেডারেল রিজার্ভ বা ফেডের সিদ্ধান্ত, যা কিনা বিশ্বজুড়ে রীতিমতো ঢেউ তোলে। মার্কসোবেলের এই কথাটা দিয়েই ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। আমেরিকা হাঁচি দিলে উন্নয়নশীল দেশগুলোর কি এখনও ঠান্ডা লেগে যায়? এই একটাই প্রশ্ন বুঝিয়ে দেয় যে আমেরিকার অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কতটা সংক্রামক হতে পারে। বিভিন্ন গবেষণা থেকে এটাই দেখা গেছে যে যখনই আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ায় তখনই উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বড়সড় আর দীর্ঘস্থায়ী একটা ধাক্কা লাগে। মানে ওয়াশিংটনের নেওয়া একটা সিদ্ধান্ত হাজার হাজার মাইল দূরের একটা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। এই চার্টটার দিকে একবার তাকান। এটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে প্রভাবটা কিন্তু সব জায়গায় সমানভাবে পড়ে না। আমেরিকার ভৌগোলিকভাবে কাছের অঞ্চল, যেমন ধরুন লাতিন আমেরিকায়, এর প্রভাব এশিয়ার দেশগুলোর চেয়ে অনেক বেশি মারাত্মক হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন ফেড কি করবে তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়, তখন এই ক্ষতির পরিমাণটা আরও কয়েক গুণ বেড়ে যায়। তার মানে একটা অনিশ্চিত ফেড বিশ্ব অর্থনীতির জন্য একটা অনুমানযোগ্য ফেডের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। তো এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা ডলারের যে ক্ষমতা, তা প্রত্যেকটা দেশকে একটা কঠিন সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায়। ডলার সিস্টেমের ওপরই কি নির্ভর করে চলতে হবে নাকি এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে? এই দ্বিধার এক পিঠে আছে ডলারাইজেশন। মানে হল কোনো দেশ যখন অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আর বিদেশি বিনিয়োগ টানতে নিজেদের মুদ্রার পাশাপাশি বা পুরোপুরি বদলে ইউএস ডলার ব্যবহার করা শুরু করে। কিন্তু এর একটা বড়সড় লেনদেন আছে। এই টেবিলেই সেটা একদম পরিষ্কার। একদিকে যেমন শক্তিশালী মুদ্রা আর বিদেশি বিনিয়োগ আসে,
তেমনি অন্যদিকে দেশের আর্থিক নীতির ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণটাই হারাতে হয়। আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের কাছে একরকম জিম্মি হয়ে পড়তে হয়। আর এই দ্বিধার অন্য পিঠে আছে ডলারাইজেশনের ক্রমবর্ধমান চেষ্টা। এখন অনেক দেশই খুব সক্রিয়ভাবে ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে। এর পেছনে মূল কারণগুলো হলো মার্কিন নিষেধাজ্ঞার ভয়, আমেরিকার আকাশছোঁয়া জাতীয় ঋণ আর নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা ফিরে পাওয়ার একটা তীব্র ইচ্ছা। তাহলে শেষ প্রশ্নটা হল, ডলারের এই যে একছত্র রাজত্ব, সেটা কি এখনও নিরাপদ, নাকি আমরা বিশ্ব অর্থনীতির এক নতুন যুগের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে।